You must have a dream. আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমকে পূরণ করার জন্য you have to take the challenge. You have to be courageous and you have to take the challenge. And চ্যালেঞ্জটা নিতে পারেন if you have a commitment. জনাব ইকবাল বাহা জাহিদ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় মন্ত্রীকে। আমার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারের গ্রামে। বাবা মা অত্যন্ত ধার্মিক ছিল এবং পরিবারে অনুশাসন ছিল ধর্মীয়ভাবে সব বিধানাবলী মেনে চলার। বাবা চাকরি করতেন স্বল্প বেতনে, এটা দিয়ে আমাদের সংসার চলত। আমি বাল্যকালে দেখেছি যে আমাদের প্রতিদিন বাড়িতে অসংখ্য লোক আসে, বলে মা গো সারাদিন কিছু খাই নাই, আল্লাহর হস্তে একটা ভাত দেন। এটা শুনে শুনে আমি বড় হয়েছি। আর এর সাথে আরও অনেক কিছুই অভিজ্ঞতা আছে। তো সে অভিজ্ঞতাগুলোতে আমি বুঝতে পেরেছি, এটা কেউ বললে বিশ্বাস করবে কি না আমি জানি না, আমার মনে হয় তখন ৯৯% মানুষই চরম দারিদ্র ছিল, অন্তত আমার নিজের এলাকাতে। এবং ২-৩ বেলা খাওয়ার মতন সঙ্গতি ছিল এরকম পরিবারের সংখ্যা খুব কম। আমি যখন ক্লাস 9-এ পড়ি স্কুলে, তো তখন একতা একটা পত্রিকা আমি পেয়েছিলাম। তো সে পত্রিকা পড়ে আমি জানলাম যে রাশিয়াতে এমন একটি ব্যবস্থাপনা কায়েম হয়েছে যে কারণে সব মানুষ খেতে পারে, সব মানুষ পড়তে পারে, সব ছেলে মেয়েরা স্কুলে পড়তে পারে, যেতে পারে। তো সে কারণে আমার মধ্যে একটা ছোট্ট মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো, এমন একটা ব্যবস্থাপনা তো আমাদের এখানে যদি হয় তাহলে তো আমাদের সব মানুষই খেয়ে পড়ে ভালোভাবে মানবিক গুণাবলী নিয়ে সুযোগ নিয়ে তারা বড় হতে পারবে। তো সে কারণে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। যেহেতু আমার পরিবার একটা দারিদ্র পরিবার, অন্তত আজকের সময়ের তুলনায়, তো সে কারণে আমি আমার জীবন জীবিকা আরম্ভ করার পরে লেখাপড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে আর্থিক অসঙ্গতির কারণে। বাবা মা দারুণ পছন্দ করতেন, ভালোবাসতেন, আদর অরিহণার কোনো ত্রুটি ছিল না, কিন্তু ওনাদের সক্ষমতার অভাবটা ছিল, এটা আমি ছোট্টবেলা থেকে বুঝতে পারতাম। তারপরে জীবন আরম্ভ করতে গিয়ে আমার কাছেও কোনো চাকরি বাকরি এটা ওটা বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থায় আমি সম্পৃক্ত হয়েছি। শেষ পর্যন্ত ব্যবসা করার জন্য যখন আমি সিদ্ধান্ত নিলাম, তখন আসলে আমার কাছে কোনো টাকা ছিল না। প্রথম রোজগার করলাম ১০০ কোটি টাকা বাবাকে দিয়েছিলাম। কেউ বিশ্বাস করবে কি না জানি না। বাবা তখন টাকাটা হাতে নিয়ে বললেন, বাবারে তোমরা বড় হয়েছ, আমার দায়িত্ব ছিল তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে দেওয়া। তো সে কারণে আমি মনে হয় চেষ্টা করেছি আমার সঙ্গতি অনুযায়ী তোমার মানুষ করার জন্য। তোমার বড় হয়েছ, রোজগার করবে, তবে আমি একটা কথা বলি, তোমার টাকাতে যদি সন্দেহ থাকে তাহলে আমাকে টাকা দিও না। তো সে সময় আমার বাবা ছাড়া কাউকে দেওয়ার জন্য আমার টাকা রোজগার করার দরকার নেই। তো আমি তখন ভাবলাম যে টাকা বাবাকে দেওয়া যাবে না সে টাকা তো রোজগার করার আমার দরকার নেই। তো এরকম একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমি কিন্তু আমার আস্তে আস্তে আগানো। তো এরকম পরিস্থিতি, আমি ব্যবসা বাণিজ্য করে শিল্প কারখানা গড়েছি, আমার ব্যাংক ইন্স্যুরেন্স এগুলোর সাথে আমি সম্পৃক্ত হয়েছি, অথবা এই সমস্ত প্রতিষ্ঠান গড়ার সুযোগ হয়েছে, এবং এর মাধ্যম দিয়ে আমি মোটামুটি বিত্তবান। এবং রাজনীতি যেহেতু করতেছি, রাজনীতি করতাম, রাজনীতির পরিক্রমায় আমি সংসদ সদস্য এবং আজকে মন্ত্রীও হয়েছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। তো আজকে আমি ইকবাল বাহার জাহিদ সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। উনি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, কারণ সারা পৃথিবীতে যুব সমাজের দিকে সবাই তাকিয়ে থাকে। আমি ভিন্ন হওয়ার কোনো কারণ নাই। একজন অভিভাবক হিসাবে, একজন অভিজ্ঞ মানুষ হিসাবে এই কথাটা আমাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে যে আমাদের এমন আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি,
অর্থাৎ যেই তারুণ্য শক্তিটাকে সেটাকে ডিভিডেন্ড বললে যদি বলা হয়, এই ডিভিডেন্ডটাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই তাকিয়ে আছি। এখন আমাদের যুব সমাজকে যদি আমি ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাই এই যুব সমাজে আমার দেশ জাতি মানুষের কল্যাণের জন্য তারা ব্যয় করবেন এবং পবিত্র এই ভ্যালু অ্যাডেড ইনকাম তারা করবেন, এবং যার মাধ্যম দিয়ে আমাদের দেশ একটি উন্নত দেশ হবে। তো ইকবাল বাহার চৌধুরী এরকম একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন যেখানে নাকি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট করার জন্য কাজ করা হচ্ছে। তো আমি ইকবাল বাহার চৌধুরীকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, বহুমুখী প্রতিভার অধিকারী, জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন অকীর্তি সৈনিক, এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগ থেকে যিনি একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও নেত্রীর সাথে পাশে থেকে কাজ করেছেন, যার জন্য ওনার সাথে আমি আলাউদ্দিন সাহেবের কথা বলছি, যার জন্য আমার সাথে ওনার একটা ব্যক্তিগত সাক্ষাৎ গড়ে উঠেছে। এবং যখন ক্ষমতায় ছিলাম না, ক্ষমতায় উনি ছিলেন না, অথবা উনি যখন চাকরি করেন অথবা চাকরি ছেড়ে দিয়েছেন, সে আলাউদ্দিন আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমি এখানে বিষয়টি উপস্থিত হইতে দেখে আমার ভালো লেগেছে। ওনা উপস্থিত হওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের অত্যন্ত বাংলাদেশের স্বল্প সময় যিনি নাকি তার নিজস্ব প্রতিভা, জ্ঞান এবং কর্মস্পৃহার মাধ্যমে জাতিগতভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং নিজের এলাকা থেকে মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি ব্যারিস্টার সুমন সাহেব, তাকে সবাই চিনে। আমি তার উপস্থিতি, আমি এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা উপস্থিত এসেছেন, ইকবাল বাহার সাহেব ওনাকে উপস্থিত করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। মিস্টার জোসেফ, হি ইজ রিপ্রেজেন্টিং দ্য US Embassy, আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ইউর প্রেজেন্স ইন হিয়ার। এবং আমাদের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দু এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় উদ্যোক্তাবৃন্দু, প্রিয় সাংবাদিকবৃন্দু, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের প্রারম্ভে, যদিও বক্তব্য একটু আগে আরম্ভ করেছি, কিন্তু এটাকে আমি ইনফর্মাল বলতেছি আর কি। আরম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হৃদয় থেকে এই কথাটা বলছি, এখানে কোনো লৌকিকতা, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। এই কারণে যে আমি যখন স্বাধীনতা যুদ্ধ চলে তখন আমি 10ম শ্রেণীতে উঠেছি। স্বাধীনতা যুদ্ধে আমার অংশগ্রহণ ছিল, আমার কোনো সার্টিফিকেট নেই। আমি ভারতের কাঠালিয়া ক্যাম্পে ছিলাম, বড়মুড়া ক্যাম্পে ছিলাম। যুদ্ধের মধ্যখানে শেষের দিকে আমি চলে এসেছি, আর পরে আমি চট্টগ্রামে বেশিরভাগ সময় কাটাইছি আমার আত্মীয় স্বজনের কাছে, আমার নিজের সেফটির জন্য। এনিওয়ে, যাই হোক, তো আমি আপনার এই দেশটি আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, যাদের সামনে আমি বক্তব্য রাখছি, এরকম একটা বয়স আমি পার করেছি। আমাদের বেশিরভাগ ছেলেরাই কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে যেতে পারতো না পয়সার অভাবে। আমি বক্তব্য আরম্ভ করেছিলাম, মাগো সারাদিন কিছু খাই নেই। এটা বাস্তবতা থেকে আমি আরম্ভ করেছিলাম। এই কারণে এরকম চরম দারিদ্রতা, বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যম থেকে যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন, আজকে এখানে ড্রিম অ্যান্ড চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল অফ দিস টেরিটরি। এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য তিনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন পূরণের জন্য কিছুই ছিল না। আমি আমার কথা বলছি, আমার জীবনে কোনো টাকা ছিল না, বঙ্গবন্ধুর কাছে কোনো উইফোন ছিল না, ওনার কাছে ইকুইপমেন্ট ছিল না, কিন্তু বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে স্বাধীন করবেন এবং বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু বঙ্গবন্ধু সেটা করতে পেরেছেন বিকজ হি ওয়াজ এ কারেজিয়াস ম্যান। উনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন পূরণ করেছেন। আমার সামনে যারা আছেন এবং যারা আয়োজন করেছেন, নিশ্চয়ই তার স্বপ্ন ছিল এবং স্বপ্ন পূরণের জন্য আজকে ইকবাল বাহার, আমরা জাহিদ সাহেব, ওনার পক্ষ থেকে উনি উদ্যোগ নিয়েছেন। তো আমি আমার এ কারণেই কথা বলছি, যেখানে দাঁড়িয়ে বলছি সে দাঁড়ানোর জায়গাটা করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চরম দারিদ্রতা, নিষ্পেষণ, নির্যাতন, বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিকূলতা এবং সমস্ত দেশকে নিয়ে যখন নাকি স্বপ্ন ডুবে যাচ্ছিল, তখন জাতির জনকের সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী, উনি ওনার ড্রিম পূরণ করার জন্য, তার বাবার ড্রিম পূরণ করার জন্য উনি মাঠে এসেছেন। লড়াই সংগ্রাম আন্দোলনের কথা আমি সব বাদ দিয়ে শুধু এই কথাটা বলি, আপনি
আমার শত শত বৎসরের ভাতের জন্য আর্তনাদ আত্মচিৎকার দূর করেছে কে? শেখ হাসিনা করেছে। এই জন্য আমি তার কথা বলতেই হয়। তিনি শুধু পূরণ করেন নাই, তিনি একটা পথ নকশা তৈরি করেছেন। হি ফিক্সড আপ দ্য ডেস্টিনেশন অফ আস, আমার গন্তব্য ঠিক করেছেন। এবং সে গন্তব্য হলো আজকের এই সময় আমি বলতে সাহসের সহিত বলি, এক সময় আমি বলতে পারতাম না, বলতে আমার ভয় লাগতো। দো আই ওয়াজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আই ওয়াজ এ ভেরি ক্রেডিবল ম্যান, আই ওয়াজ এ হ্যাভ এ লট অফ আপনার অনেক কিছু ছিল, কিন্তু এরপরও আমি বলতে পারতাম না। কারণ এ কারণে বলতে পারতাম না যে আমার কাছে মনে হতো আমি যখন দেশে থাকি অথবা বিদেশে যাই, আমি বলছি যে আমি যখন ব্যবসা আরম্ভ করি, প্রথম আমি সেকেন্ড স্টেজে আমি আমদানি রপ্তানি ব্যবসা করতাম। বিদেশে যখন যেখানে যেতাম, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি আর ইউকেতে গিয়েছি অথবা কোরিয়াতে গেছি, তাইওয়ান, থাইল্যান্ড, যেখানে গেছি সেখানে বলে ও বাংলা ভাই আপনারা কোত্থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন। আরে এই দেশটা তো আর থাকবে না, এই দেশের কোনো হোপ নাই, দ্যার ইজ নো ড্রিম এবং দ্যার ইজ নো ডেস্টিনেশন অফ দিস কান্ট্রি টু বি রিচ। কিন্তু শেখ হাসিনা আমাদেরকে কি করলেন? আমরা শত শত বৎসরের খাদ্য ঘাটতির দেশ, যেখানে আজকের আমি হিসাব করে দেখি আমি 40.5 বিলিয়ন টন আমার উৎপাদন হয় খাদ্য। আর অথচ তখন যখন শেখ হাসিনা ক্ষমতা নেয় তখন আমার বিলো 20 মিলিয়ন টন আমার খাদ্য উৎপাদন হতো। তখন আমরা ক্ষমতা নিই তখন আমাদের মাথা পিছু আয় ছিল $329। আর অথচ বঙ্গবন্ধু 277, একটা জিনিস আমি একটু তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, আই এম নট হান্টিং এনি স্কোপ ফর পলিটিক্স অ্যান্ড বেনিফিট ফর মাই পার্টি, জাস্ট ইট ইজ দ্য ট্রু। বঙ্গবন্ধু যখন নাকি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $140 নিচে। আর দেশটা ধ্বংস হয়ে 9 মাসে ধ্বংস হওয়ার পর দিয়ে বঙ্গবন্ধু হি স্টার্টেড হিজ জার্নি উইথ দ্য পার ক্যাপিটা ইনকাম ওয়াজ $94। আর এরপরে দিয়ে মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে 23 বছরে $140 উপরে উঠে নাই। আর বঙ্গবন্ধু $294 দিয়ে আরম্ভ করে মাত্র 3.5 বছর মানে $277 নিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 21 বছর যারা ক্ষমতায় ছিলেন, সামরিক শাসক অথবা সামরিক কায়দায় বিভিন্ন জন ক্ষমতায় ছিলেন, থাকার পরে দিয়ে 21 বছর পরে 1975 সনে বঙ্গবন্ধু হত্যা করা হয়। আর এরপরে এসে আমরা 1996 সনে ক্ষমতা নিই। আই এম এ ফরচুনেট পারসন দি দেন টাইম আই ওয়াজ দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট। তো আমি তখন দেখলাম যে আমাদের মাথা পিছু আয় 95 সনে ক্লোজিং ছিল $329। তাহলে 21 বছরে মাত্র $52 পরিবর্তন হয়েছে। আর বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরের মধ্যে প্রায় $200 মাথা পিছু আয় উনি অর্জন করতে সক্ষম হয়েছে। যাই হোক, $329 বাংলাদেশ, 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বাংলাদেশ, প্রায় আমাদের 50% খাদ্য ঘাটতি, দারিদ্রতা আমাদের প্রায় অ্যাবাউট ক্লোজ টু 60%, লিটারেসি রেট অত্যন্ত খারাপ। তারপর কমিউনিকেশনস ওয়াজ এ ভেরি মিজারেবল পজিশন এবং আমাদের লিটারেসি রেট ছিল খারাপ। আমাদের হেলথ কেয়ারের জন্য তখন কমিউনিটি ক্লিনিক চালু করা হয়, প্রতি 6000 লোকের জন্য একটা ছোট্ট হাসপাতাল। এই ছিল যে তখন অবস্থা। সেখান থেকে আমরা 3.5 বছরের মাথায় আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করা হয়। বিদ্যুৎ উৎপাদনে আজকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, আজকে স্বয়ংসম্পূর্ণ সারা সবাইকে, এভরিবডি ইজ কানেক্টেড উইথ ইলেকট্রিসিটি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আজকে উন্নতি হয়েছে। আমাদের খাদ্য আজকে সম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। আমরা 100% এনরোলমেন্টের কথা এখন বলছি না, শুধুমাত্র এটা বাস্তবায়নও করা হচ্ছে। সামগ্রিকভাবে আমরা আজকে মাথাপিছু আয়, এটা নিয়ে আমি শেষ করতে চাই আমার অর্থনৈতিক ফিগার আউটটা, সেটা হলো যে আমাদের আজকে মাথাপিছু আয় $2840, $24 ছিল। তো এই যদি বাংলাদেশ হয় এবং সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়ে আমি কেন কথাগুলো বললাম, আমার অতীতের দুঃখ কষ্ট বেদনার স্মৃতি আমার কাছে আমি বয়ে বেড়াই এবং আজকে যখন যে উদ্যোক্তাদেরকে আমার সামনে দেখলাম তাদেরকে দেখে আমার মধ্যে অনেক আশা সঞ্চিত হয়। আমাদের সুমন সাহেবের মতন এরকম তরুণ মেম্বার অফ পার্লামেন্ট ইজ বিটিং ইন পার্লামেন্ট। তো আমাদের সামনে জাহিদ সাহেবের মতন এরকম, ইকবাল বাহার জাহিদ, তাদের মতন এরকম আপনার আজকে লিডার ডাবল আপ হচ্ছে ইন দ্য এন্টারপ্রেনার, লিড দ্য এভরিবডি টু বি এন্টারপ্রেনার। তো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমার বক্তব্য খুব বেশি বাড়াবো না, একটা বিষয় আমি বলি, ইফ ইউ হ্যাভ এ ড্রিম ইউ শুড হ্যাভ এ ড্রিম। স্বপ্ন দেখতে হবে,
আমি মৃত্যুর আগের দিনেও আমি স্বপ্ন দেখতে চাই। আমি আজকে 2041 সালে উন্নত বাংলাদেশ হবে, ডেল্টা প্ল্যান করা হয়েছে 2100 সাল শেখ হাসিনার নেতৃত্বে। সেই 2100 সালে শেখ হাসিনা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, আমি তাজুল ইসলামের বেঁচে থাকার সম্ভাবনা নাই। কিন্তু আমার কাছে এই স্বপ্নটা পূরণের জন্য আজকে কাজ করার যে শক্তি দিয়েছে, আমার মাথার ভিতরে যে ড্রিমটা এসেছে, সেটা আমাকে শক্তি দিচ্ছে বেঁচে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য। এবং স্বপ্ন আমাকে একজন বলেছিল, যেদিন আমার মৃত্যু হবে সেদিন যদি আমি স্বপ্ন নিয়ে মরতে পারি, তাইলে সে হবে কি যে আমি অনেক ভালো কাজ করেছি এবং এই কাজগুলো আমার স্মৃতিতে আসবে, তখন আমার মৃত্যু যন্ত্রণাটা কম হবে। অর্থাৎ আমার মধ্যে ড্রিম থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, আমাদের কারেজ থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতন কারেজ থাকতে হবে। আই মাইসেলফ, আমার নিজের কথা যদি বলতে যাই তাহলে লম্বা হবে, আমি বলবো না, বাট ইট ইজ ট্রু। I have started my journey to be success with nothing. কিছুই ছিল না। আমি একটা কথা বলি, আজকে কলম্বার যখন ইউএস আবিষ্কার করে, ই ওয়াজ অ্যাম্বিশাস টু রিচ টু দ্য পাক ভারত, যেখানে তখন শিল্প, সংস্কৃতি, অর্থ, বিত্ত সব থেকে ইয়ে ছিল, স্পেন থেকে যাত্রা আরম্ভ করে। কিন্তু কলম্বার ভুল করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। তখনকার সেখানে গিয়ে দেখলো যে কিছু ওয়াইল্ড মানুষ আছে, ওয়াইল্ড মানুষ, and there is no resource, there is no development, there is no modernization, there is nothing else. But আজকে সে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, in terms of finance, in terms of economy, in terms of the technology, in terms of the knowledge, in terms of the everything. How could? কিছুই ছিল না, তার করতে পেরেছে। বাট এটার জন্য অনেক ত্যাগ, কোনোটাই কিন্তু এমনি এমনি আসে নাই, কোনোটাই কিন্তু এমনি এমনি হয় নাই। বঙ্গবন্ধু জাতির পিতা এইভাবে হয় নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ঘাত প্রতিঘাত, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, অনেক রকম প্রতিকূলতা মোকাবিলা করেছেন। আর বঙ্গবন্ধুও মাসের পর মাস, বছরের বছর জেল খেটেছেন, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসে। আপনার জীবনের স্বপ্ন আপনি যদি পূরণ, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম। আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমকে পূরণ করার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু বি কারেজিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। এখন আপনি যদি চ্যালেঞ্জটা নিতে পারেন, তাহলে চ্যালেঞ্জটাতে যদি ইফ ইউ হ্যাভ এ কমিটমেন্ট, এবং যদি মনের ভিতরে পবিত্রতা থাকে, আমরা কেউই ফেরেশতা নয়। আল্লাহ মানুষকে মানুষ বানাইছেন, ফেরেশতা বানায় নাই। ভুল ত্রুটি আপনার আমার মধ্যে থেকে, ওয়াই ইউ উইল লুক ফরওয়ার্ড, আপনি কেন তাকাবেন আমার দিকে যে আমার ভুলটা থেকে শিক্ষা দেওয়ার জন্য? এটা নিয়ে আপনি নিজকে সরাই রাখার জন্য চেষ্টা করেন। আমি আমার জীবনে পৃথিবীর শত শত বিখ্যাত লোকের জীবনী পড়েছি, কেউ অ্যাঞ্জেল ছিল না, বাট দে হ্যাভ কন্ট্রিবিউটেড দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য হিউম্যানিটি। অতএব, এবং তারা কেউ অতি মানব কেউ ছিল না, তারাও অনেকে, প্রায় বেশিরভাগ 99% সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করছে। আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, মার্টিন লুথারের কথা বলেন, হোসিমিনের কথা বলেন, মার্কসের কথা বলেন, অথবা লেনিনের কথা বলেন, যার কথাই বলবেন না কেন, পৃথিবীর আপনার যারা পরিবর্তন ঘটাইছে তাদের কথা যদি বলেন, তাহলে কেউ কিন্তু একেবারে সোনার ছামিজ মুখে দিয়ে জন্মগ্রহণ করে নাই। এবং তারা জন্মগ্রহণ করার পরে দে হ্যাভ ফেসড এ লট অফ চ্যালেঞ্জেস, ডিসগাস্টিং সিচুয়েশন দে হ্যাভ ফেসড। অতএব আমরা এমন হতাশ হওয়ার মতন কোনো জায়গায় নেই, আমরা এমন কোনো রকম ভেঙে পড়ার কোনো জায়গা নেই। আমি তো মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিং এ মিনিস্টার, আই ফিল প্রাউড টু সে দ্যাট আমার দেশের মানুষ, দি পিপলস অফ বাংলাদেশ ইজ এ মাচ মোর potential in comparison to many where else in terms of it is a integrated word যে I like to say। মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ অনেক ভালো। আমাদের এই মানুষগুলোর মধ্যে they are submissive, loyal and they are hard working. All these three integrated are which people is caring, তার মধ্যে কোনো রকম ব্যস্ততা আসতে পারে না। তো আমি আমার বক্তব্যে শুধুমাত্র তরুণ এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যে কোনো কাজে আরম্ভ করেন। একজন বলল যে এখানে আমাকে এখন পরিচয় হলো, সে MA পাস চাওয়ালা, হি ইজ সেলিং $1 million চা, মিলিয়ন টাকা চা। তো এখন মিলিয়ন টাকার চা বিক্রি করে আপনি যে কোনো একটা স্টার্ট করতে পারেন। যেখানে মাটি ছিল আর কিচ্ছু ছিল না, সেখানে তো মানুষ বানাইছেন। মানুষের সব কিছু, ওই শাহ MS কিবরিয়া সাহেব, আমার সাথে ওনার উনি আমার বয়সের অনেক গ্যাপ ছিল, কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ।
এবং আমাকে অনেক স্নেহ করতো, অনেক ব্যাপারে আমার সাথে শেয়ার করতেন। বহুবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি। উনি আমাকে একদিন বললেন, তাজুল ইসলাম সাহেব, আপনি যদি একটা মানুষকে, যে দ্বীপে কেউ কোনো দিন যায় নাই, যে ভাষা সম্বন্ধে কেউ জানে না, একটা মানুষকে যদি ওখানে রেখে দিয়ে আসেন এবং 15 দিনের ব্যবধানে দেখবেন যে তিনি সেই ভাষায়, ওইখানের যে ভাষা, সে ভাষায় কথা বলতে পারবে। অর্থাৎ মানুষের কাছে এরকম অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু একটা জিনিস আপনার মনের মধ্যে লাগবে, যে আমার ড্রিম থাকতে হবে এবং কারেজ থাকতে হবে। হোয়াট এভার দ্য চ্যালেঞ্জ আর কামিং ইন ফ্রন্ট অফ মি, আই এম কারেজিয়াস, আই উইল ফেস অল দিস থিং। একবার পারবার, যারা ফেল করেছে তারা সাকসেসফুল হয়েছে, যারা সাকসেস নিয়ে আরম্ভ করেছে তারা কিন্তু জীবনে লক্ষ্যে পৌঁছতে পারে নাই। তো আপনি ফেল করছেন, ইজ নো ম্যাটার, ইউ উইল সাকসেস, বাট ইউ ডোন্ট ফরগেট টু কন্টিনিউ। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। তো আমি আর খুব বেশি কথা না বলে, আপনাদের যারা উদ্যোক্তা হচ্ছে, চাচ্ছেন মেক মানি, বাট একটা জিনিস আমি মনে করি, নোবডি উইল অ্যাঞ্জেল। কিন্তু একটা কথা মনে রাখ, ধর্ম কর্ম যার যাই থাকুক না কেন, আমি যেমন মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, জাকাত দিই এবং আমার ধর্মকে বিশ্বাস করি, কিন্তু এর সাথে সাথে অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি। এবং একই সাথে আমি একটা কথা বলবো, ধর্ম যাহাই হোক না কেন, মানুষ সবচেয়ে বড় সত্য। 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন। আমি যদি সেই মাকলুকাতের কল্যাণের জন্য, সেই মাকলুকাতের মধ্যে আমিও আছি, এই আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার জন্য করব। আমার কাপড়, আমার খাওয়া, আমার পড়া, আমার থাকার ব্যবস্থা করা, টু বি এডুকেটেড, এগুলো যদি আমারটা আমি করি, তাইলে তো গোটা জাতির 17 কোটি মানুষের মধ্যে একজনের অফলোডেড হবে। তার ঠিক একইভাবে আমার ক্যাপাসিটি ওয়াইজ আমি মানুষের জন্য করব। আমি দায়বদ্ধ না অন্যের জন্য করা। দায়বদ্ধতা তখন আসবে যখন নাকি আমার সক্ষমতা আসবে, আর সক্ষমতা যত বেশি আসবে, আমার জ্ঞান, বুদ্ধি, মেধা, বুদ্ধি যত বেশি আসবে, তত বেশি আমি মানুষের জন্য করার জন্য দায়বদ্ধতা বিবেকের কাছে এবং আল্লাহর কাছে আমি দায়বদ্ধ হব। তবে মানুষের জন্য আমি কাজ করব এবং মানুষের জন্য কল্যাণ করব। মানে আমার মধ্যে কোথায় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এই ত্রুটি বিচ্যুতি, এমন কোনো ত্রুটি বিচ্যুতি থাকা উচিত হবে না কোনোভাবে, যেটা নাকি মানবের অকল্যাণ হবে। এবং এরকম একটা পবিত্র মানসিকতা যদি আপনার মধ্যে কমিটমেন্ট থাকে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ। আমি মনে করি এই বাংলাদেশ জাতির জনক সোনার বাংলার কথা বলছেন। আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ বলি, আমরা লিগ ওয়ান সিঙ্গাপুর বানাইছে। ওয়াই আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য শেখ হাসিনা উই ক্যান নট বিল্ড বাংলাদেশ সেম এজ সিঙ্গাপুর। আমাদের কোনো কিছুর অভাব নাই ইফ ইন কম্পেয়ার টু এনিহোয়ার এলস। আপনি কোরিয়ার পার্কের কথা বলেন, তাইওয়ানের চিয়াংকা শেখের কথা বলেন, মাহাতির মোহাম্মদের কথা বলেন, লিগ ওয়ানের কথা বলেন, তারা চরম দারিদ্রতায় ছিল। আমাদের থেকে অনেক বেশি ডিসগাস্টিং সিচুয়েশন দিয়ে ফার্স্ট, এবং তারা নেতৃত্ব যখন দিয়েছে, আমাদের যে যেরকম কিছু ন্যাচারাল রিসোর্স আছে এটাও তাদের ছিল না, কিন্তু তারপরেও তারা দে অ্যাবল টু বিল্ড দেয়ার কান্ট্রি অ্যাজ এ ডেভেলপ কান্ট্রি অ্যান্ড ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল। আমরা সেটা কেন করতে পারবো না? আমরা পারবো যদি আমরা কমিটমেন্ট হই। একটা জায়গায় আমি ঠিক থাকতে হবে যে আমি মানুষ, যখন আমি ব্যথা পাই আমি কষ্ট পাই, আর ঠিক একই রকম আরেকজন যদি ব্যথা পায় সেও কষ্ট পায়। অথবা আমি এমন কিছু করব না যাতে নাকি সে ব্যথা পায়, এবং তাকে আমি শারীরিক মানসিকভাবে কষ্ট দেব না। আমি অনেক ডিসগাস্টিং সিচুয়েশন ফেস করছি। এই পলিটিক্স করি, আজকে সংসদ সদস্য হিসাবে ইট ইজ দ্য 5th টাইম। এই 5th টাইমে আমার জন্য কোনোটা এটা পুষ্পসজ্জা ছিল না, অনেক রকম প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। এবং যেহেতু আমার কথাটা আমি এই জন্য বলছি, আমারটা আমি অভিজ্ঞ, এবং প্রত্যেকের বেলায় একই রকম। ততএব জীবন আসলে ফুল সজ্জা নয়। আমরা ছোটোবেলায় পড়েছি লাইফ ইজ নট এ বেড অফ রোজ, বাট আমরা এটাকে রোজই করতে পারি যদি আমরা চ্যালেঞ্জটা মাথায় নিই এবং আমরা যদি কারেজিয়াস হই। উই ক্যান ফুলফিল আওয়ার ইন্ডিভিজুয়াল ড্রিম অ্যান্ড ন্যাশনাল ড্রিম। সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।